সায়েন্স টিউটর 2023 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা বেশ কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেই পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন নিয়ে আজকের টপিক। আর এর পরে পরবর্তী একটি লেসনে আমরা বিভিন্ন সালের যে ইয়ার্স যে কোয়েশ্চেন্সগুলো আসে, ডেসক্রিপটিভ টাইপ বা এমসিকিউ টাইপ যেগুলো যে আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। আর সবাইকে শুভেচ্ছা জানাই আজকের আমার ক্লাসে। তোমরা প্লিজ বন্ধুদের শেয়ার করো এবং আমার ক্লাসে জয়েন করো। সংক্রান্ত কোশ্চেনের প্রথম প্রশ্ন, প্রাইমারি সেল বা প্রাইমারি ব্যাটারিকে বলছে দীর্ঘদিন ব্যবহার করা যায় না, এর কারণ কি? খুবই সিম্পল। প্রাইমারি ব্যাটারিগুলো যেমন এই যেগুলো ড্রাই সেল ব্যাটারি আর কি, এগুলো যে রিয়াকশনটা এর মধ্যে ঘটে সেগুলো নর্মালি কি হয়, ইররিভার্সেবল, মিনস অপ্রত্যাবর্তক রিয়াকশন ঘটে। তো একবার ব্যাটারির ভেতরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটছে, সেই বিক্রিয়াগুলো মানে যদি যেটা ফরওয়ার্ড রিয়াকশন ঘটছে সেটাকে আর ব্যাকওয়ার্ড করা যায় না, অর্থাৎ পুনরায় মূল অবস্থায় ফিরিয়ে আনা যায় না। তো এই ধরনের ব্যাটারিকে এই জন্য রিচার্জও করা যায় না। এই কারণেই প্রাইমারি ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করার পর মানে দীর্ঘদিন বলবো না, বেশ তার লিমিটেড টাইম যেটুকু থাকে আর কি, সেটা ব্যবহার করার পর তাকে ফেলে দিতে হয়, অর্থাৎ দীর্ঘদিন ব্যবহার করা যায় না। নেক্সট কোশ্চেন দেখো, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষের ডিসচার্জিংয়ে একটি পদার্থ অ্যানোড এবং ক্যাথোড উভয় বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা উৎপন্ন হয়, সেটি কি? সেটা অবশ্যই লেড সালফেট, কারণ ডিসচার্জিংয়ের সময় অ্যানোড এবং ক্যাথোড উভয় তড়িৎ দ্বারাই লেড সালফেট উৎপন্ন হয়। কোয়েশ্চেন নম্বর 76, লেড অ্যাসিড সঞ্চয়কের ডিসচার্জিং এবং চার্জিংয়ের সময় সংগঠিত অ্যানোড এবং ক্যাথোড এবং সামগ্রিক বিক্রিয়াটা লিখতে বলেছে। তো দেখো, প্রথমে আমরা অ্যানোড রিয়াকশনটা লিখেছি লেড প্লাস সালফেট, যেখানে অক্সিডেশন হচ্ছে লেড 2 প্লাস তৈরি হচ্ছে 2E, আর ক্যাথোড এর রিয়াকশনটা হচ্ছে লেড ডাইঅক্সাইড সালফেট 2 মাইনাস, ইন প্রেজেন্স অফ H প্লাস রিডিউসড হচ্ছে, তৈরি হচ্ছে লেড সালফেট এবং জল। তো সামগ্রিক বিক্রিয়া জাস্ট লেফট হ্যান্ড যোগ করলেই আমরা পেয়ে যাচ্ছি। আর অবশ্যই এটা আমরা মনে রাখবো যে এটা কিন্তু যেটা আমরা দেখছি এটা আসলে চার্জিংয়ের রিয়াকশান, তো অটোমেটিক্যালি ডিসচার্জিংয়ের রিয়াকশান লেফটে, তারপরে আমরা চার্জিংয়ের রিয়াকশানটা দিয়েছি এবং জাস্ট উল্টো। খেয়াল করে দেখো, ক্যাথোডে যে রিয়াকশানটা ঘটছে দেখো, লেড সালফেট প্লাস 2E থেকে তৈরি হচ্ছে লেড সালফার, মানে লেড সলিড এবং সালফেট 2 মাইনাস ক্যাথোডে। এই রিয়াকশানটা আমরা খেয়াল করে দেখব যে এই রিয়াকশানটা ডিসচার্জিংয়ের সময় এটা ঘটেছিল অ্যাকচুয়ালি অ্যানোডে। তাহলে অ্যানোডে যে রিয়াকশান ক্যাথোডে সেটাই লিখবো, জাস্ট আমরা কি করব, এটাকে উৎপন্ন পদার্থটাকে বিক্রিয়ক করে নেব, আর বিক্রিয়ক পদার্থগুলোকে উৎপন্ন পদার্থ, অর্থাৎ অ্যানোডে আমার যেগুলো বিক্রিয়ক পদার্থ ছিল সেগুলো এক্ষেত্রে হবে উৎপন্ন পদার্থ। ব্যাস এইটুকুই আমাদের মনে রাখবে। ঠিক একইভাবে ডিসচার্জিংয়ের সময় ক্যাথোডে যে রিয়াকশানটা ঘটেছিল সেই রিয়াকশানটাকে জাস্ট উল্টে লেখো, তাহলেই আমার চার্জিংয়ের সময় অ্যানোডের রিয়াকশানটা লেখা হয়ে যাবে। তাহলে ডিসচার্জিংয়ের সময় ক্যাথোডের রিয়াকশানটা ছিল, লক্ষ্য করো, লেড ডাইঅক্সাইড প্লাস সালফেট প্লাস 4H প্লাস তৈরি হয়েছিল লেড সালফেট প্লাস জল। তাহলে আমরা চার্জিংয়ের সময় অ্যানোডের রিয়াকশানটা লিখবো কি, উল্টে, অর্থাৎ লেড সালফেট প্লাস 2H2O অ্যারো দিয়ে লেড ডাইঅক্সাইড প্লাস সালফেট 2 মাইনাস প্লাস 4H প্লাস। সো এই হচ্ছে সামগ্রিক বিক্রিয়া। তো এই দুটো রিয়াকশান একটু কনফিউজ হয় স্টুডেন্টদের, আমরা একটু মনোযোগ সহকারে এটা করব, তাহলে একবার বুঝে গেলে এটা আশা করি আর সমস্যা হবে না। এরপর রিয়াকশানটা হচ্ছে জ্বালানি সেল বা ফুয়েল সেল কাকে বলে। দেখো, ফুয়েল সেল কাকে বলে আমরা দেখেছি যে এটা এক ধরনের গ্যালভেনীয় কোষই বলতে পারো, যেখানে হাইড্রোজেন, অক্সিজেন অথবা মনে করো মিথেন বা মনে করো মিথানল, এই সমস্ত ফুয়েলগুলোকে ইউজ করে কি করা আছে, সেখানে এই রাসায়নিক শক্তিকে কনভার্ট করা হচ্ছে কিসে, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে কনভার্ট করা হচ্ছে, তড়িৎ শক্তিতে। এটাই হচ্ছে ফুয়েল সেল। এবার বলছে গ্যালভ্যানিক সেলের সঙ্গে ডিফারেন্সটা কি। দেখো, গ্যালভ্যানিক সেলের মধ্যে যে কাঁচামাল অর্থাৎ বিক্রিয়ক পদার্থ যেগুলোকে আমরা বলবো তড়িৎদ্বার বা তড়িৎ বিশ্লেষণ, সবই কিন্তু এই সেলের মধ্যেই থাকে, ভেতরেই থাকে, তাই না?
কিন্তু যখন ফুয়েল সেল করব, ফুয়েল সেলে দেখবে যে বাইরে থেকে আমার বিক্রিয়ক পদার্থগুলোকে অর্থাৎ জ্বালানিগুলোকে বাইরে থেকে এই সেলের মধ্যে ইন্ট্রোডিউস করা হচ্ছে। আরেকটা জিনিস দেখো, এই গ্যালভ্যানিক সেলগুলোর কিন্তু একটা কার্যকাল বাধা আছে, সেই সময় পরে আর একে ব্যবহার করা যাবে না। কিন্তু ফুয়েল সেল তুমি যতক্ষণ এই জ্বালানি বাইরে থেকে অ্যাপ্লাই করবে ততক্ষণই এর মধ্যে থেকে আমরা প্রোডাকশানটা কিন্তু পাবো। কি প্রোডাকশান? ইএমএফ প্রডিউস করবে, তাই না? সো ফুয়েল সেল আমরা বলতে পারি এটা দীর্ঘদিন চলবে, কিন্তু অ্যাসিড সঞ্চয় কোষ বা অন্যান্য গ্যালভ্যানিক সেলগুলো এর একটা নির্দিষ্ট কার্যকাল পর্যন্ত মেয়াদ থাকে। তো তোমাদের এই বোঝার সুবিধার জন্য আমি আনসারটা এখানে পাশে দিয়ে দিয়েছি। এই যে ডিফারেন্সটা তোমরা একটুখানি জাস্ট দেখে নাও কিভাবে করা হচ্ছে, এটা আমি তোমাদের সুবিধার জন্য দিয়ে দিলাম। ওকে, নেক্সট আমরা আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার 78, হোয়াট ইজ ফুয়েল সেল রিয়াকশন। ফুয়েল সেল রিয়াকশানগুলো কি? তো এখানে ফুয়েল সেলে যেটা অ্যানোড রিয়াকশান, অ্যানোডে কি হচ্ছে না, যদি হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল হয় তাহলে হাইড্রোজেন অ্যানোডে আমরা জানি হাইড্রোজেন ইন প্রেজেন্স বেসিক মিডিয়াম 4OH- তৈরি করছে কি না জল, কারণ এখানে অক্সিডেশন হচ্ছে। আর ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডের মধ্য দিয়ে আমরা কি অক্সিজেন সাপ্লাই করেছি, অক্সিজেন ইন প্রেজেন্স অফ ওয়াটার তৈরি করছে কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি করছে OH-। এই OH- আসলে এক্ষেত্রে কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে। ওকে, তো সামগ্রিক বিক্রিয়া জাস্ট আমরা কি লেফট হ্যান্ড যোগ করো, তাহলে জাস্ট আসছে 2H2 ব্র্যাকেটে G প্লাস O2 ব্র্যাকেটে G অ্যারো দিয়ে 2H2O ব্র্যাকেটে L। আর এইটা কেটে যাচ্ছে বাদিক ডান দিক। তো নেক্সট কোশ্চেন, LiCOO4 ক্যাথোডে যুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারির, সরি এখানে কোশ্চেন নাম্বার 79 আমি ছেড়ে যাচ্ছি। LiCOO2 লিথিয়াম কোবাল্ট অক্সাইড ক্যাথোডে যুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিং রিয়াকশান। তো প্রথমে আমরা ডিসচার্জিং রিয়াকশান লিখব। ডিসচার্জিং রিয়াকশান দেখো যেখানে লেখা আছে লিথিয়াম LiXC6, এটা কি করছে ডিসচার্জিংয়ের সময় LiXC6 COO2 সঙ্গে বিক্রিয়া করে 6C প্লাস LiX COO2 প্রস্তুত করছে। আর ঠিক উল্টোটা লিখে দেবো আমরা ডিসচার্জিংয়ের সময়, অর্থাৎ আমার দিকে মনে রাখতে হবে ডিসচার্জিং রিয়াকশানটা মনে রাখলে জাস্ট এটাকে উল্টে দিলেই তৈরি হয়ে যাচ্ছে, মানে পাওয়া যাচ্ছে চার্জিং রিয়াকশানটা। এটাই তো আমার কাম্য, এটাই হওয়া উচিত। নেক্সট কোশ্চেন, লিথিয়াম, যেটা কোশ্চেন নাম্বার 18, LiCOO4 এই যৌগ ক্যাথোডে যুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারির LiCOO4 ক্যাথোডে যুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিংয়ের সময় কোন উপাদানের জারণ এবং কোন উপাদানের বিজারণ ঘটে। তারপর বলছে ডিসচার্জিংয়ের সময় কোন উপাদানের জারণ, তার মানে কি চার্জিং এবং ডিসচার্জিংয়ে আসলে ক্যাথোড অ্যানোড রিয়াকশানটা আমাদের লিখতে হবে। তো দেখো প্রথমে চার্জিংয়ের সময় জারণটা অর্থাৎ অ্যানোডে যেটা ঘটছে LiCOO2 কি করছে ক্যাথোডে জারিত হচ্ছে। আর বিজারণ হচ্ছে এটা তো আমার অ্যানোডে হলো, তার ক্যাথোডে কি হলো, ক্যাথোডে হলো গ্রাফাইট C6, গ্রাফাইট তো ক্যাথোড, এখানে সে কি করলো বিজারিত হয়ে তৈরি করছে LiC6, ঠিক আছে, গ্রাফাইট। তো এখানে আমরা একটু মনে রাখবো এই অ্যানোড এবং ক্যাথোড রিয়াকশানটা, যেহেতু এটা চার্জিংয়ের সময় বলছি, চার্জিংয়ের সময় কিন্তু অ্যানোডে কিন্তু অ্যাকচুয়ালি রিডাকশান হবে, তাই না? তাহলে অ্যানোডে এখানে অ্যাকচুয়ালি তৈরি হবে কি বলতো, অ্যানোডে একটু রিয়াকশানটা লেখা হয়ে গেল ভুল, সরি। চার্জিংয়ের সময় আসলে বিজারণ ঘটবে কোথায় না, চার্জিংয়ের সময় ক্যাথোডে আমার জারণ ঘটবে আর অ্যানোডে বিজারণ ঘটবে। তাহলে এইটা আমরা লিখবো অ্যানোড রিয়াকশানটা চার্জিংয়ের সময় লিখবো এটা গ্রাফাইট যেটা C6 স্তরে থাকে সেটা বিজারিত হয়ে অর্থাৎ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি হচ্ছে LiC6। ওকে, আর ক্যাথোডে চার্জিংয়ের সময় ঠিক উল্টোটা হয়,
ক্যাথোডে কি আছে, অক্সিডেশন ঘটবে, সেখানে আসলে LiCOO2 কোবাল্ট যেটা অক্সাইড সেটা কি করে জারিত হয়ে যাচ্ছে, বুঝা গেছে, এলআইতে Li প্লাস। তাহলে এক্ষেত্রে আবার মনে করি দিই যে Li আমি যদি CO2 লিখি তখন সেক্ষেত্রে লিখবো Li প্লাস প্লাস ই, কিন্তু LiX CO2 লিখলে তখন আমার হয়ে যাচ্ছে Li প্লাস, যেহেতু একটা Li এখানে বেরিয়ে গেল তাহলে হবে Li 1 - X CO2। এবার এটা তো চার্জিংয়ের সময় রিয়াকশান, তো চার্জিংয়ে যা হবে ডিসচার্জিংয়ে ঠিক তার উল্টোটা লিখতে হবে, যেটা অ্যানোড রিয়াকশান। অর্থাৎ এখানে চার্জিংয়ের সময় আমরা দেখছি LiC6 বিজারিত হচ্ছে, তাহলে এক্ষেত্রে ডিসচার্জিংয়ের সময় LiC6 কী হবে, অ্যানোডে জারিত হবে। ডিসচার্জিংয়ের সময় নর্মালি যেটা অ্যানোডে জারণ হয় সেটাই হবে, এবং সেটা এই যেটা অ্যানোডে হয়েছে সেটা ক্যাথোডে হবে, বোঝা গেছে। অর্থাৎ LiC6 এটা এটা ডিসচার্জিংয়ের সময় অ্যানোডে জারিত হবে, উল্টো রিয়াকশান, আর এই ক্যাথোডে CO2টা সেটা বিজারিত হবে। এই হচ্ছে কনসেপ্ট, এবং পাশে রিয়াকশানটা আমি লিখে দিলাম। নেক্সট কোশ্চেন, আয়রনের মরিচা পড়া একটি তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, এই প্রক্রিয়ায় সংঘটিত ক্যাথোড অ্যানোড বিক্রিয়াগুলি। দেখো এগুলো বই থেকে তোমরা পাবে, এবং আমি তোমাদের সুবিধার জন্য একদম সংক্ষেপে করেও দিয়েছি, জাস্ট এটা কপি করে নাও। তো এখানে ক্যাথোড রিয়াকশানটা আগে অ্যানোড রিয়াকশানটা দেখিয়েছি, এবার ক্যাথোড রিয়াকশানটা দেখানো হচ্ছে। দেখো অ্যানোড রিয়াকশানটা আমরা লিখলাম, আয়রনের মরিচা পড়ার কী ছিল সেটা, 2Fe হ্যাঁ, ব্র্যাকেটে আমরা লিখবো সলিড থেকে তৈরি হলো 2Fe প্লাস 2 অ্যাকুয়াস প্লাস 4E যেহেতু 2 × 4 হচ্ছে। আর ক্যাথোডে যেটা রিয়াকশানটা হচ্ছে, যেটা পাশের যে লিখে দেওয়া আছে সেটা কপি করে নাও। এবার প্রশ্ন 82, আয়রনের মরিচার রাসায়নিক সংকেত Fe2O3.X2, এটা ক্লাস 10 থেকেই পড়েছ। নেক্সট, উৎসর্গীকৃত অ্যানোড এবং ক্যাথোডীয় সংরক্ষণ বলতে কি বোঝো? তো উৎসর্গীকৃত অ্যানোড আমি অনেকবারই আলোচনা করেছি যে লোহার মতো কোনো ধাতুকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য এইভাবে তোমরা একদম রেডিমেড আনসার করে রাখবে, বা তার চেয়ে সক্রিয় ধাতুকে লোহার সংস্পর্শে আনলে, যেমন জিঙ্ক বা ম্যাগনেসিয়াম, এই সক্রিয় ধাতু নিজে অ্যানোড হিসেবে কাজ করে এবং জারিত হয়, লোহাকে সুরক্ষিত রাখে। এই প্রক্রিয়ায় অ্যানোড যেহেতু নিজেকে উৎসর্গ করছে, নষ্ট হচ্ছে, এবং ক্যাথোডকে প্রোটেকশন দিচ্ছে, সেই জন্যে ক্যাথোডকে বলা হয় ক্যাথোডের ক্ষেত্রে বলা হয় ক্যাথোডিক প্রোটেকশন বা সংরক্ষণ, আর অ্যানোডের ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে অ্যানোডের ক্ষেত্রে এটা উৎসর্গীকৃত অ্যানোড দ্বারা সংরক্ষণ। তো এই কনসেপ্ট এটা জাস্ট লিখে দিয়েছি, এটা থেকে তোমরা কপি করে নেবে। নেক্সট, নির্জল কোষে জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন? দেখো নির্জল কোষে যে ড্রাই সেল মানে আমরা যেটাকে বলি, সেখানে কি হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, এবং ক্যাথোডের বিক্রিয়ায় যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় সেটা এই যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, সেই অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে জিঙ্ক 2+ আয়নের বিক্রিয়া একটা আমরা জানি যে ডাইঅ্যামিন জিঙ্ক 2 ক্লোরাইড একটা যৌগ গঠিত হয়, যেটা তোমরা স্ক্রিনে দেখছো। এই জটিল লবণ গঠনে আসলে সাহায্য করছে কিন্তু জিঙ্ক। তাহলে এই যে প্রশ্ন, নির্জল কোষে জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করা হয় কেন, এর উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো। জিঙ্ক ক্লোরাইড না হলে কিন্তু এই অ্যামোনিয়া গ্যাস কী করতো, ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতো এবং কোষটিকে অস্থিতিশীল করে তুলতো, তাই না? কোষটি নষ্ট হয়ে যেত, কোষের গঠনটা নষ্ট হতো। তো নেক্সট কোশ্চেন দেখো, কোন ধরনের ব্যাটারিগুলি রিচার্জেবল? অবশ্যই সেকেন্ডারি সেল, যেমন লেড অ্যাসিড সঞ্চয়ক সেল বা নিকেল ক্যাডমিয়াম বা লিথিয়াম আয়ন ব্যাটারি। নেক্সট কোশ্চেন, অ্যাপেলো মহাকাশ জানে কোন ধরনের কোষ ব্যবহার করা হয়েছিল? এটা আমরা থিওরিক্যাল কোশ্চেনে আলোচনাই করেছি, হাইড্রোজেন অক্সিজেন H2O2 জ্বালানি কোষ বা ফুয়েল সেল। আচ্ছা নেক্সট, কোন জ্বালানি কোষের দক্ষতা হলো ড্যাশ? তো আমরা কোনো জ্বালানি কোষের দক্ষতা যদি ডি বলি, দক্ষতা আমরা এইটা সাইন দিয়ে প্রকাশ করি, ইজিক্যাল টু চেঞ্জ ইন ফ্রি এনার্জি ডিভাইডেড বাই মোট শক্তি ডেল্টা এইচ। এটাকে আমরা বলি উপযোগী বা কার্যশক্তি ডিভাইডেড বাই মোট শক্তি। নেক্সট কোশ্চেন নাম্বার 88, যখন লেড স্টোরেজ ব্যাটারি ডিসচার্জ হয়, প্রশ্ন হচ্ছে তখন কি উৎপন্ন হয়?
তো সঠিক উত্তর দেখো সালফিউরিক অ্যাসিড। তো আমরা লেড স্টোরেজ ব্যাটারিতে কি ডিসচার্জ হয় না, সালফিউরিক অ্যাসিড, তাই না? সালফিউরিক অ্যাসিডটা এখানে ডিসচার্জিংয়ের সময় ব্যবহৃত হয়। অর্থাৎ বলতে পারি ডিসচার্জিংয়ের সময় স্টোরেজ সেলে সালফিউরিক অ্যাসিডটা ব্যবহৃত হয়, এবং তার ডিসচার্জিংয়ের রিয়াকশনটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি, পিবি প্লাস PbO2 প্লাস 2H2SO4 অ্যারো দিয়ে 2PbSO4 প্লাস 2H2O। নেক্সট কোশ্চেন। কোশ্চেন দেখো, আয়রনের মরিচা পাড়া ত্বরান্বিত হয় যখন পিএইচ এর মান কম হয়, এর কারণটা কি? অর্থাৎ পিএইচ এর মান কম হওয়া মানে অ্যাসিডিক সলিউশন। দেখো পিএইচ এর মান কম হওয়ার অর্থ হলো জলীয় দ্রবণ আম্লিক হবে। এবার অম্ল মাধ্যমে কি হয় বলতো, O2 এই H প্লাসের দ্বারাই কিন্তু ত্বরান্বিত, H প্লাসের উপস্থিতিতেই কিন্তু মানে রিডাকশনটা ত্বরান্বিত হয় এবং H2O তে কনভার্ট হয়। রিয়াকশনটা পাশে লিখেছি। সুতরাং আমরা এই ফরওয়ার্ড রিয়াকশন পেতে গেলে H প্লাসের কনসেন্ট্রেশন যত বাড়বে ফরওয়ার্ড রিয়াকশনটা তত বেশি রেটে হবে। তাই আমরা বলতে পারি যে আয়রনের মরিচা পড়ার সময় এই যে রিয়াকশনটা হচ্ছে, এই রিয়াকশনটাকে ত্বরান্বিত করতে গেলে আর অম্ল মাধ্যমের প্রয়োজন, অর্থাৎ অম্লত্ব যত বাড়বে অর্থাৎ পিএইচের মান তত কমবে এবং মরিচা পড়াও ত্বরান্বিত হবে। নেক্সট কোশ্চেন দেখো, লবণাক্ত জলের সংস্পর্শে আয়রনের যে মরিচা পড়া সেটা দ্রুত ঘটে কেন? দেখো এটা কিন্তু আমরা টেক্সচুয়াল যখন আলোচনা করছিলাম, টেক্সচুয়াল কোশ্চেন মানে টেক্সট যখন আলোচনা করছিলাম তখন বলেছি, আবারও আলোচনা করছি। দেখো লবণাক্ত জল কি একটা ভালো তড়িৎ বিশ্লেষণ, সেখানে সোডিয়াম আয়োডাইড আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে ইত্যাদি বিভিন্ন ক্যাটায়নস অ্যান্ড অ্যানস আছে। ফলে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহনটা কিন্তু দ্রুত ঘটে, অর্থাৎ জলের তড়িৎ পরিবাহিতাটা কিন্তু লবণাক্ত জলে দ্রুত ঘটে। আর মরচে পড়াটাও তোমরা তো জানো একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। তো সেখানে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে ছোট ছোট সেলগুলো তৈরি হচ্ছে, সেখানে ইলেকট্রনের মুভমেন্টটা কী হবে, এই ক্যাটায়ন অ্যানায়নের উপস্থিতি থাকলে দ্রুত ঘটবে। অর্থাৎ লবণাক্ত জলের উচ্চ পরিবাহিতার জন্য আয়নীয় চলাচলগুলো সচল হবে, দ্রুত হবে, এবং অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে রাসায়নিক যে কোষ তৈরি হচ্ছে সেই কোষ গঠন ত্বরান্বিত হবে। ফলে মরিচা পড়ার হারও দ্রুত বাড়বে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। যাদের মনে করো আলোচনাটা মনে হচ্ছে একটু দ্রুত হচ্ছে, তো তারা তো জানোই পাশে আমি কিন্তু একদম এডিট করে দিয়েছি আনসার, তো এখান থেকে জাস্ট তোমরা কপি করে নেবে। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই ক্লাস করার জন্য। থ্যাংক ইউ।